এবার সরাসরি নির্বাচনের ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে আওয়ামী লীগের গেরিলা যুদ্ধ শুরু। এদিকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় দেশের সাধারণ জনগণ। তাহলে কি এবার দেশ অচল হয়ে যাবে নাকি নতুন নির্বাচন হয়ে ক্ষমতা পাবে আওয়ামী লীগ? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে সরাসরি ভাষণ দিয়ে নতুন করে নির্বাচনের ঘোষণা দিলেন শেখ হাসিনা। দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। পর্দার আড়ালে ভারতের খেলা শুরু। খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। আওয়ামী লীগের একজন নেতার জানা যায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে? নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? আওয়ামী লীগ ফিরছে এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ডিপ স্টেটের বার্তা পুরো দমে ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা কিন্তু বাস্তবতা। আর ভারত চাচ্ছে এই রেজিমটাকে দুর্বল করে গণ আন্দোলন তৈরি করে এই রেজিমের পতন ঘটাতে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। গত একদিন আগে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরে অবশ্যই আসবে। আমরা অলরেডি পরিবেশ সৃষ্টি করে ফেলেছি। সুন্দর একটি কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে ফিরে না আসার আর কোনো কারণ নেই। এতদিন বলতো শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, শেখ হাসিনা যাতে বাংলাদেশে কখনো ফিরতে না পারে, এবং শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। এখন সকল কালিমা লেপন করে ফেলেছে এই ডক্টর নজরুল 18 মাসের শাসনামল, এই বিএনপির 3 মাসের শাসনামলে। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে বিএনপি যে সকল 3 মাসে আচরণ দেখিয়েছে সকল কিছু শেখ হাসিনার 16 বছরের শাসনামলকে ছাড়িয়ে গিয়েছে ফেসিস্ট আচরণে, এবং ডক্টর ইউনূস 18 মাস যে আচরণ দেখিয়েছে সেটা শেখ হাসিনা 16 বছরের শাসনামলকে ছাড়িয়ে গিয়েছে। সো বিএনপি এবং ডক্টর ইউনূসের শাসনামল শেখ হাসিনার থেকেও বড় ফেসিস্ট শাসনামল। শুধু তাই নয়, 12ই ফেব্রুয়ারি যে মামু ভাইগনা নির্বাচন হয়েছে সেটা শেখ হাসিনার যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচনটা ছিল মেকানিজমের নির্বাচন। আগে থেকেই কে কোথায় নির্বাচিত হবে এবং কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পাবে, কে কতগুলো আসন পাবে, সকল কিছু মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনূস রেখেছিল। জাস্ট কিছু আসন 19-20 করে ডিক্লেয়ার দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। সো এখন আর বিএনপি বলতে পারবে না আওয়ামী লীগ ভোট চোর, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে। বিএনপি এবং জামাত তো দিনের ভোট রাতে করে নাই, তারা 1 সপ্তাহ আগেই ভোট করে ফেলেছে। 1 সপ্তাহ আগে সকল কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, কে কিভাবে কোন জায়গায় এমপি হবে, কে কতগুলো আসন পাবে, জামাত বিরোধী দল এবং বিএনপি সরকারি দল। সো শেখ হাসিনাকে আর ফেসিস্ট বলা সম্ভব না, শেখ হাসিনা দিনের ভোট রাতে করে সেটাও বলা সম্ভব না, এবং শেখ হাসিনার আমলে বলা হয়তো গুম খুন করছে, আয়না ঘর সেই ঘর, সেটা কিন্তু ডক্টর ইউনূস এখনো ভালোভাবে দেখাতে পারে না, অনেক নাটক মন্তস্থ করছে। শেখ হাসিনার আমলে 16 বছর আমি ধরে নিলাম অনেক গুম খুন হয়েছে, কিন্তু এই 2 বছরের বিএনপি এবং ডক্টর ইউনূসের শাসনামলে কত হাজার মানুষকে খুন করা হয়েছে, কত হাজার মানুষকে গুম করা হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? আওয়ামী লীগের 16 বছর শাসনামলকে ছাড়িয়ে গিয়েছে। বলা হয় আওয়ামী লীগ নাকি গণহত্যা করেছে 1400 মানুষকে। বোকাস একটা কথাবার্তা, হাতে গোনা 300-400 মানুষ হয়তোবা মারা গিয়েছে। আর যে সকল অন্যান্য মানুষের কথা বলছে 1400 কথা, সেখানের মধ্যে অনেকে জীবিত আছে, তাদেরকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে। আর এই 300 যারা মারা গিয়েছে তাদের মধ্যে 1-200কে তারা নিজেরাই স্নাইপার দিয়ে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে কোনো লাভ নেই, বরং এই ডক্টর ইউনূস হচ্ছে গণহত্যাকারী। তার গাফিলতির কারণে, হামের টিকা না কেনার কারণে আনঅফিশিয়ালি ভাবে 1200-র উপর শিশু মারা গিয়েছে, অফিসিয়ালি ভাবে 500-র উপর শিশু মারা গিয়েছে, এবং 50,000-এর বেশি আক্রান্ত হয়েছে। আমরা জানি না কত হাজার শিশু মারা যাবে। সো ডক্টর ইউনূস গণহত্যাকারী, আর বিএনপি যদি এ সকল শিশু হত্যাকারীর পিছনে যারা জড়িত আছে তাদেরকে যদি আইনের আওতায় না আনে, তাহলে এই বিএনপিও গণহত্যাকারীর শামিল হয়ে যাবে। সো শেখ হাসিনার থেকে বড় গণহত্যাকারী এই ডক্টর ইউনূস, এবং বিএনপি যদি এ সকল শিশু হত্যার বিচার না করে তাহলে বিএনপিও গণহত্যাকারী হয়ে যাবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? সকল রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, কেউ 19 কেউ 20। সো শেখ হাসিনা বাংলাদেশের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা আর রইল না, সকল কিছু দুধ পানি হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা যেভাবে 16 বছর দেশ শাসন করেছে বাংলাদেশের জন্য সেটাই পারফেক্ট শাসন ছিল। সো আমরা তো দেখতে পেয়েছি 2 বছরে ডক্টর ইউনূসের শাসনামল এবং বিএনপির 3 মাসের শাসনামল যে কিভাবে তারা দেশটাকে ম্যাসাকার করে ফেলছে। সো বাংলাদেশের জনগণ এখন মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, এবং পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। সে সকল বিষয়গুলো সুন্দর করে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। কেন ফিরে আসছে সেটা তো আমি এই ভিডিও আলোচনায় ক্লিয়ারলি বলেছি, যে পরিবেশ অলরেডি মোটামুটি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুকূলে চলে এসেছে। সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসবে। আওয়ামী লীগ আসবে সুনামের মতো ঝড়ের গতিতে, এটা কিন্তু বাংলার জনগণ জানে। কারণ আওয়ামী লীগ যতবারই নিষিদ্ধ হয়েছে ঠিক ততবারই তারা খুব দূর দূরান্ত ভাবে কামব্যাক করছে। এখন গোলাম মাওলা রনি বলছেন আওয়ামী লীগ আসবে সুনামির মতো ঝড়ের গতিতে। এখন আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলছেন
আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে তখন তারা পিঁপড়ার মতো ধীরে ধীরে আসবে না, বরং তারা আসবে সুনামির মতো এবং প্রচন্ড ঝড়ের গতিতে। মানে আওয়ামী লীগ যখন রাজনীতিতে আবারও স্বয়ংক্রিয় হবে, আবারও ফিরবে, তখন তারা পিঁপড়ার মতো চলবে না, ঝড়ের গতিতে আসবে। কারণ আওয়ামী লীগ যতবার ফিরছে ঝড়ের গতিতেই ফিরছে, ইতিহাস করে ফিরছে। তার মতে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের পেছনে ভারতের শক্তিশালী সমর্থন ও দলটির অন্তর্বর্তী সক্ষমতা বড় ভূমিকা পালন করবে। ভারতের সমর্থন থাকবে আওয়ামী লীগ ফেরার পেছনে, এবং আওয়ামী লীগ যে ফিরবে, এই আওয়ামী লীগের যে নেতাকর্মী, আওয়ামী লীগের যে কর্মী সমর্থক, তাদের বড় একটা শক্তি অবস্থান করবে এই আওয়ামী লীগকে ফেরানোর জন্য। সম্প্রতি একটি ভিডিও বার্তায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এইসব চাঞ্চল্যকর বিশ্লেষণ করেন তিনি। মানে এই সংসদ সদস্য এখন বর্তমানে বিভিন্ন সময় আপনারা টক শোতে দেখেন যে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে যে কোন সময় কি হইতে পারে। এখন গোলাম মোল্লা রনি বলছেন যে আওয়ামী লীগ যখন ফিরবে রাজনীতিতে অবশ্যই ঝড়ের গতিতে ফিরবে, কারণ তাদের ইতিহাস আছে। বিরোধী দলে তারা যতটুকু ভালো করে, তারা ক্ষমতাসীন দলে থাকে কিন্তু ততটুকু ভালো করতে পারে না। এটা কিন্তু কথাই আছে যে সরকার পক্ষ থেকে আওয়ামী লীগ যতটুকু ভালো করে, তার চেয়ে বেশি পারফরমেন্স, বেশি উত্তেজিত ভাবে রাজনৈতিক মাঠ গ্রহণ করার জন্য আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে শক্তিশালী। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে গোলাম মোল্লা রনি বললেন, দলটির হাতে এখনো পর্যাপ্ত অস্ত্র, আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। মানে আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবো, টাকার দরকার, আন্তর্জাতিক লেভেলে শক্তি দরকার। তাই গোলাম মোল্লা রনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণ অর্থ এবং আন্তর্জাতিক যে কমিউনিকেশন, যে শক্তি, যে নেগোসিয়েশন, সবকিছু কিন্তু আওয়ামী লীগের হাতে এখনো আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো তাদের নিজস্ব লুকুবল স্বয়ংক্রিয়। প্রশাসনের ভিতরেও আওয়ামী লীগের লুকুবল স্বয়ংক্রিয়, কারণ প্রশাসন জানে যে প্রশাসনকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আওয়ামী লীগই পারে। কারণ বর্তমানে আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগ সরকার ব্যতীত প্রশাসনের কি অবস্থা, পুলিশ মাইরা ঝুলাই রাখে, কত একটা নাজেহাল অবস্থা বর্তমান প্রশাসনের। রনি মনে করেন আওয়ামী লীগ কোনো গেরিলা কায়দায় নয়, বরং মরুজার সাইমনের মতো প্রচন্ড শক্তিতে রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ মানে পিঁপড়ার মতো নয়, গেরিলার মতো নয়, তারা ফেরার জন্য খুব শক্তিশালী ভাবে রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মানুষকে খুব সহজেই বোকা বানানো যায়। কন্টেন্ট ক্রিয়েটর, লো বাজেটের কারিনা কাপুর, তার নাম কারিনা কাইসার, তার মৃত্যু নিয়ে দেশবাসীকে যেভাবে ঘুল খাওয়ানো হচ্ছে, যেভাবে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে, মনে হচ্ছে সে না জানে বিরাট কিছু, না জানে কি মহান ব্যক্তি হয়ে গেছে। সে কে? এরকম কারিনা কাপুর প্রতিদিন বাংলাদেশে মারা যাচ্ছে। কয়জনকে নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করে? কয়জনকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম মাতামাতি করে? কয়জনকে নিয়ে আপনাদের চেতনা জাগ্রত হয়? প্রতিদিন অসংখ্য শিশু হামে মারা যাচ্ছে, কজনকে নিয়ে আপনারা চেতনা দেখিয়েছেন? প্রতিদিন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কজনকে নিয়ে আপনারা মানবতা দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন? দেখান নাই। আপনাদের কাজ হচ্ছে যে বিষয়টা হাইপে থাকে সেটাকে আরো ব্যাপক আকারে প্রচার করা। কিন্তু এইসব ঘটনার আড়ালে ভয়াবহ কিছু ঘটনা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আপনারা কি সেটা জানেন? কখনো জানার চেষ্টা করেছেন? কখনো ভেবে দেখেছেন কি করা হচ্ছে? অথচ যাকে নিয়ে আপনারা মাতামাতি করতেছেন, এই লো বাজেটের কারিনা কাপুর, সে মদ খাওয়ার বাজি ধরে অতিরিক্ত মদ্যপানের কারণে তার লিভার সমস্যা হয়ে যায়। এর পরবর্তীতে সে মৃত্যুবরণ করে ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সে দীর্ঘদিন থেকে মদ্যপান করতো, তার লিভার অনেক আগে থেকে আক্রান্ত। শেষ সময় যখন অতিরিক্ত অ্যালকোহল খেয়েছে, এরপর লিভার সেটাকে ধারণ করতে পারেনি, সে সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে গেছে। এই কথাগুলো কি কেউ বলছেন? কেউ বলছেন না, কারণ সে একটা জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি উত্থানের সামনের সারির যোদ্ধা, তাই তো? বিএনপি, জামাত, সুশীল, বুদ্ধিজীবী, অনলাইন ইনফ্লুয়েন্সার, জুলাই ডলার খেকো যারা ছিল, সবগুলোর মধ্যে এই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা প্রচন্ড ভাবে কারিনা কাইসারকে ভাইরাল করার চেষ্টা করছে। মনে হচ্ছে অনলাইনে তাদেরকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে ভাইরাল করার জন্য। মানে কি একটা অবস্থা! লীগের সমর্থকরা কেন তার মৃত্যুতে শ্রদ্ধা জানাচ্ছেন না, এটা নিয়ে তাদের অনেক আক্ষেপ। তারা পারলে লীগকে একদম ধুয়ে দিচ্ছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে ধুয়ে দিচ্ছে। তারা নাকি বদমাশ, তারা নাকি বেহায়া, তারা নাকি মানুষের মৃত্যুতে শোক না জানিয়ে হাসি তামাশা করে। কিন্তু এইসব কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক আছে তারাই করছে? এর বাইরে কেউ করছে না? লীগের সমর্থকরা হাততালি দিচ্ছে নাকি তারা নীরব হয়ে আছে, সেটা কি আপনারা বিচার বিবেচনা করে দেখেছেন? এখানে তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জামাতের বট বাহিনী, অনলাইনে যারা হাসাহাসি করতেছে, হাসি তামাশা করতেছে, যারা কমেন্টস করতেছে, যারা হাহা রিয়াক্ট দিচ্ছে, এগুলো তো সব বট বাহিনী। যারা হাহা দিচ্ছে, যারা বাজে কমেন্টস করতেছে, এদেরকে মূলত জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় বোকা বানিয়ে এই জুলাই জঙ্গি উত্থানকে, জুলাই জঙ্গি আন্দোলনকে সফল করেছে, এবং তারাই কিন্তু হাহা দিচ্ছে। এটা একটা পরিকল্পিত চক্র। আপনাদের মনে আছে স্বজন হারানোর বেদনা নিয়ে বঙ্গবন্ধুর লাশের ছবি দিয়ে মিম বানানো, জঘন্য নোংরামি করা, অসভ্যতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া, এবং এই অসভ্যতাম যারা করেছিল তারাই এখন লীগের সমর্থকদেরকে বলতেছে ভদ্রতা, মানবিকতা এবং উদারতা। তারা শেখাচ্ছে ভদ্রতা কি, মানবিকতা কি, উদারতা কি। মানে এটা হাস্যকর না? কিছুদিন পূর্বে আমেরিকাতে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। সে মেয়েটাও 5 আগস্টের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তোমার স্বজন হারানোর বেদনা আমরা বুঝি না। যারা ভদ্রলোক, মানবিক লোক আমার সামনে একজনের পোস্ট চোখে পড়েনি, যে অন্তত পক্ষে এইসব নোংরামি নিয়ে কথা বলেছে, যে এইসব নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এই জুলাই সন্ত্রাসীরা দিনে 3 বার শেখ হাসিনার সাথে মোদির বিয়ে দিয়ে দিচ্ছে, নোংরা সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। অথচ চেতনাবাজদের কোনো অসুবিধা আমরা এখনো দেখিনি, তাদের চেতনা কখনো জাগেনি, তাদের কখনো শরীর পর্যন্ত চুলকায়নি। তখন মনে হয় না এসব অসুস্থ সংস্কৃতি? যখন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির ছবি নিয়ে নোংরামি করা হয়, তখন আপনাদের কাছে মনে হয় না এটা একটা অসুস্থ সংস্কৃতি? যখন কারিনা কাইসারকে নিয়ে অনলাইনে জামাত শিবিরের বট বাহিনী ধরনের নোংরামি করছে, তখন আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো অসুস্থ সংস্কৃতি? মানে শেখ হাসিনা মানুষ না?
আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা মানুষ না? আপনাদের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে। একের পর এক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সকল পর্যায়ের নেতাকর্মীদের লাশ পাওয়া গিয়েছে, এখনো যাচ্ছে। কারোটা ফ্লাইওভার মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, কাউকে মেরে ধান খেতে ফেলে দেওয়া হয়েছে, ছেলেকে না পেয়ে বাবা মাকে হত্যা করা হয়েছে। চেতনাবাজদের এই নিয়ে কোনো কথা বলতে দেখেছেন? তারা কথা বলেছে? বলেনি, কারণ তাদের কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুশারফের মৃত্যুতে এনসিপি, শিবির, জামাতের যে নোংরামি করলো, আপনারা কি দেখেছেন? তখন আপনারা প্রতিবাদ জানান নাই কেন? একজনকেও তো দেখলাম না প্রতিবাদ জানাতে। মৃত মানুষকে নিয়েও তারা নোংরামি করেছে, সর্বোচ্চ নোংরামি। কই আপনারা প্রতিবাদ জানিয়েছেন? জানান নাই। বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে নোংরা রসিকতা তো বাদ দিলাম, 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দিনটাতে আপনারা শোক পর্যন্ত পালন করতে দেন নাই, 32 নম্বরের সামনে যেতে দেন নাই। 15 আগস্টের দিন লুঙ্গি ডান্স গান দিয়ে আপনারা সেখানে উদাম নৃত্য করেছেন। যারা শোক পালন করেছে তাদেরকে হায়নার মতো খুঁজে খুঁজে বের করে জেলে ঢুকিয়েছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার, বাংলাদেশের অনন্য স্মৃতিচিহ্ন যেটাকে বলা হয়, ধানমন্ডি 32 প্রথমে পুড়িয়েছেন 5 আগস্ট, এরপর 8 বার আক্রমণ করেছেন, ঘুরিয়ে দিয়েছেন। তখন আপনাদের চেতনা জাগেনি? অনেকে বলছে এটিকে নাকি পতিতালয় বানাবে ধানমন্ডি 32 কে, তখন আপনারা প্রতিবাদ করেছেন? করেন নাই তো। 84 বছরের উপরের একজন নারীর অন্তর্বাস নিয়ে নোংরামি করা হয়েছে। বনে বাজারে রাস্তা ঘাটে লীগের নেতারা মরে পড়েছিল। রাজশাহীতে মেয়ের ওষুধ কিনতে গিয়ে পঙ্গু মাসুদ, তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে। সে হত্যার সময় মৃত্যুকালীন পানি খেতে চেয়েছিল, সেটা তাকে খেতে দেওয়া হয়নি। প্রতিবন্ধী সাবেক ছাত্রলীগ কর্মী তুফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে হত্যা করা হয়েছে। শামীমুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 300 এর উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আদালত প্রাঙ্গণে হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে। তখন আপনাদের মতো চেতনাবাজরা কোথায় ছিলেন? তখন আপনারা কেন কথা বলেন নাই? কেন প্রতিবাদ করেন নাই? কেন সব শুধুমাত্র জামাত, বিএনপি, এনসিপি তাদের জন্য প্রযোজ্য? আওয়ামী লীগের ক্ষেত্রে মানবতা, মানবাধিকার এগুলা কোনো কিছু প্রযোজ্য না? 15 আগস্টে কেক কেটে মিথ্যা আনন্দ করেছেন। গত পরশু ছাত্রলীগের একজনকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, সেটা নিয়ে আপনারা উৎসব করেছেন। ছেলে অসুস্থ বাবাকে দেখবার জন্য তার নিজস্ব এলাকায় গিয়েছিল, আসার পর দিন তাকে হত্যা করেছেন। ছেলেকে খুঁজতে গিয়ে না পেয়ে পঞ্চগড়ে মাকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছেন। পরীক্ষা দিতে আসার পর পিটিয়ে রক্তাক্ত করেছেন, পুলিশে দিয়েছেন। দিনের পর দিন ছাত্রলীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের আলো দেখেনি, তারা এখনো দেখে না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়েছেন, পিটিয়েছেন, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছেন, কবরে লাশ উঠিয়ে পুড়িয়েছেন, জীবন্ত মানুষকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে পুড়িয়ে মেরেছেন, প্রকাশ্যে দিন দুপুরে জবাই করে হত্যা করেছেন, শত শত ধর্ষণ করেছেন। লীগপন্থী কারো মৃত্যু হবার পর পাইকারি হারে আলহামদুলিল্লাহ বলে জিকির করেছেন। সারাটা ক্ষণ বিগত 2 বছর এই ধরনের নোংরামি করে এখন আপনারা বলতেছেন লীগের নেতাকর্মীরা অসভ্য, তারা মানুষের মৃত্যুতে হাসি তামাশা করে। যদিও হাসি তামাশা লীগের নেতাকর্মীরা কেউ করেনি, এগুলো সব বট বাহিনীর চরিত্র। লীগের নেতাকর্মীদের এত কিছু করার পর তাদেরকে শেখাচ্ছেন তারা হাসবে নাকি কাঁদবে। আপনাদের এইসব আবেগে লীগের নেতাকর্মীদের উচিত ছিল হিসু করে দেওয়া, কিন্তু আশ্চর্য হলো সত্য, তারা সেটা করেনি। কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা এইসব শিক্ষা লীগের নেতাকর্মীদেরকে দেয় নাই, এটাই বাস্তবতা। আচ্ছা, মানুষ মরলে কি খাবার খাওয়া বন্ধ থাকে? আপনারা না খেয়ে থাকেন? থাকেন না তো। কারিনা কাইসার অসুস্থ ছিল, চেন্নাইয়ের হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, তখন কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ, ডাকসুর নেতা, শিবিরের ভিপি সাদিক কায়েমের বিয়েতে গিয়েছিল ভরিভূত করার জন্য। ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এটা কারিনা কাইসারের পিতা কাইসার হামিদ। তখন এই ছাত্রী টিকটকারের পিতাকে আপনারা কোনো কিছু বললেন না কেন? তখন আপনাদের চেতনা কোথায় ছিল? সব চেতনা শুধুমাত্র লীগের ক্ষেত্রে। মেয়েকে আইসিইউতে রেখে পিতা ভরিভূত করতে যায়, তখন আপনাদের বিবেকের চেতনার দণ্ড কখনো জাগে না। এত নোংরা কেন আপনারা ভাই? বাংলাদেশের মানুষ এরকম কেন? আমি বুঝি না। একটা লো বাজেটের ছাত্রী টিকটকার যার কন্টেন্ট দিয়ে দেশ দশের কোনো উপকারে আসেনি, তাকে এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে হাইপ দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে যেন সে বাংলাদেশের বিশাল কিছু ছিল। যেমন হাইপ দেওয়া হয়েছিল হাদিকে, একইভাবে কারিনাকে হাইপ দেওয়া হচ্ছে। কারিনা কে ভাই? এগুলো সবকিছু করা হচ্ছে একটা বিশেষ সংস্থার নির্দেশ, আপনারা কি সেটা জানেন না? এই মুহূর্তে বাংলাদেশের কয়েকটা ভয়াবহ বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য কারিনা কাইসার নাটক মঞ্চন করা হচ্ছে ডিজিএফআই এর সরাসরি তত্ত্বাবধানে। কি সেই নাটক? অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সহায়তা চুক্তি করেছে, সমঝোতা চুক্তি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের বিমান ঘাটিগুলো ব্যবহার করতে পারে, এই মর্মে একটা চুক্তি সম্পন্ন হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান এবং জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করবে। বুঝতে পারছেন আপনাদের জন্য কি অপেক্ষা করছে? পাশাপাশি প্রতিদিন অসংখ্য শিশু বাংলাদেশে হামে মারা যাচ্ছে, 50,000-এর উপর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। এইসব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্যই মূলত কারিনা কাইসার নাটক সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চায়ন করা হচ্ছে। আর আপনারাও সবাই পরে আছেন কারিনাকে নিয়ে। চট্টগ্রামের দিকে আপনাদের কোনো লক্ষ্য নাই, চট্টগ্রামের দিকে খেয়াল রাখেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। ভালো থাকবেন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে তাহলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয়ে ঢুকে যেতেই হচ্ছে, এমন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক একাধিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশের কারণে। খবরটি হলো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য যে মরণ ফাঁদ তৈরি করে গিয়েছিলেন, সেই বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে বাংলাদেশ আমেরিকার সাথে 2টি প্রতিরক্ষা চুক্তি আকসা ও জিসুমিয়া স্বাক্ষরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। বলা হচ্ছে, এমন চুক্তি হলে বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি অবকাঠামোতে মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ থাকতে পারে। অবশ্য ঢাকা ও ওয়াশিংটনের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেওয়া হয়নি। আমাদের বিশ্লেষণ হলো, যদি শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটি গোপনীয় নজরদারি কেন্দ্র বা লিলি প্যাড তৈরি করতে পারবে, যেটি তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ সরাসরি চীনের কিয়াকপিও করিডোরের উপর নজর রাখার পর সুগম করে দিবে। শুধু তাই নয়, এই 2টি চুক্তির অধীনে আমেরিকা যেসব সুবিধা পাবে, তাতে মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং জান্তা সরকারের পতন ঘটাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি কৌশলগত করিডোর হিসেবেও ব্যবহার করতে পারবে। তবে এর পরিণতি হবে জটিল। ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হবে। বিশেষ করে চীন বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি সহজে মেনে নেবে না,
যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বা প্রক্সি যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। প্রশ্ন হলো, 4 বছরের বেশি সময় ধরে আলোচনা ঝুলিয়ে রেখে যেখানে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে এই চুক্তি দুটিতে না বলে দিয়েছিলেন, সেখানে বিএনপি সরকার কেন এই চুক্তি দুটি করার দিকে ঝুঁকছে, যেটি বাংলাদেশকে বৃহৎ পরাশক্তিগুলোর সামরিক পুতুল বা বেজ স্টেটে পরিণত হওয়ার ঝুঁকিতে ফেলে দিতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা চীন। আর চীনের প্রভাব ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে তার সামরিক শক্তি প্রতিষ্ঠা করতে চায়, এমন জোরালো মত আছে বিশ্বব্যাপী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে অবস্থানগত কারণে বাংলাদেশের গুরুত্ব তাই যুক্তরাষ্ট্রের কাছে অনেক। পরিষ্কার করে বললে, চীনের উপর নজরদারি করতে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র নিজেদের একটি অবস্থান করে নিতে চায়। সে কারণে সেন্ট মার্টিনে বিদেশি শক্তি ঘাঁটি করতে চায়, এমন বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরানো। এই বিতর্ক বাংলাদেশের স্বাধীনতারও আগের। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 25 সেপ্টেম্বর একটি বিদেশি পত্রিকায় ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শেখ মুজিবুর রহমান। যেখানে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগেই যুক্তরাষ্ট্র সন্দ্বীপে ঘাঁটি করতে চেয়েছিল। পুরাতন পত্রিকাগুলো ঘেটে দেখা গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলেও একই বিতর্ক দেখা দিয়েছিল। বাংলাদেশ সরকার তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি 1980 সালের 18 ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল, সেন্ট মার্টিন দ্বীপে কোনো দেশকে ঘাঁটি তৈরির অনুমতি দেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এই বিতর্ক নতুন করে দেখা গিয়েছিল। 2023 সালে এসে রাজনীতিতে সেন্ট মার্টিনের বিষয়টি প্রথম আলোচনায় আনেন আওয়ামী লীগের জোট সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিলন। তিনি 2023 সালের 14 জুন জাতীয় সংসদে সেন্ট মার্টিন ইস্যুটি তোলেন। এরপর 19 জুন বিষয়টি নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেন আওয়ামী লীগের আরেক জোট সঙ্গী জাসদের সভাপতি হাসনুল হাকিনু। 2023 সালের 21 জুন এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ বা দেশ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই। অবশ্য 2023 সালের 27 জুন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আওয়ামী লীগ সভানেত্রী এবং তার জোট সঙ্গীদের এমন অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়েছিলেন। সেন্ট মার্টিন ইস্যুটি গত হলো দুটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলে আসছে আওয়ামী লীগ আমল থেকে। এই চুক্তি দুটি হলো আকসা ও জিসমিয়া। আকসা হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এটি মূলত একটি লজিস্টিক সহযোগিতা চুক্তি। এই চুক্তির অধীনে দুই দেশের সেনাবাহিনী একে অপরের কাছ থেকে খাদ্য, জ্বালানি, খুচরা যন্ত্রাংশ এবং পরিবহন সুবিধা নিতে পারে। এটি কোনো সামরিক জোট নয়, বরং এটি শান্তিকালীন বা দুর্যোগকালীন সময় পারস্পরিক সহযোগিতা সহজতর করে। তবে এর একটি বিতর্কিত দিক হলো, এই চুক্তির ফলে মার্কিন যুদ্ধ জাহাজ বা বিমানগুলো বাংলাদেশের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে রিফুয়েলিং বা মেরামতের সুযোগ পাবে, যা কার্যত মার্কিন বাহিনীকে বাংলাদেশের সামরিক অবকাঠামোর উপর এক ধরনের অ্যাক্সেস দিবে। অন্যদিকে জিসমিয়া হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এটি সামরিক তথ্য বিনিময়ের একটি গোপনীয়তা রক্ষা চুক্তি। যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যেমন F-16 যুদ্ধ বিমান বা উন্নত রাডার ব্যবস্থা বিক্রির আগে এই চুক্তিটি করে থাকে। এর মাধ্যমে নিশ্চিত করা হয়, মার্কিন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্য কোনো তৃতীয় পক্ষের, বিশেষ করে রাশিয়া বা চীনের কাছে ফাঁস হবে না। যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে বাংলাদেশের সাথে এই চুক্তি দুটি করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে আসছে। 2019 সালের জুন মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত 7ম পার্টনারশিপ ডায়ালগে এই বিষয়ে বিশদ আলোচনা হয়। 2022 সালের 24 এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সেমিনারে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই চুক্তি দুটি সপক্ষে বেশ লম্বা বক্তব্য দিয়েছিলেন। তখন ঢাকায় অনুষ্ঠিত 8ম নিরাপত্তা সংলাপে জিসমিয়া চুক্তির একটি খসড়া বা ড্রাফট যুক্তরাষ্ট্র বাংলাদেশের তখনকার আওয়ামী লীগ সরকারকে দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের আমলে এই চুক্তি দুটি স্বাক্ষরিত হয়নি। 2023 সালের 10 আগস্ট আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন বলেছিলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে এই দুটি চুক্তি হবে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তারপর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটে শেখ হাসিনার। বিশ্লেষকরা মনে করেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক কয়েকটি কারণে শেখ হাসিনার সরকার তখন মার্কিন চাপ থাকা সত্ত্বেও চুক্তিগুলো করেনি। এর মধ্যে একটি কারণ হলো চীনের সাথে ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% চীন থেকে আনা হয়। জিসমিয়া স্বাক্ষর করলে চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা আছে। আবার আওয়ামী লীগ সরকার প্রচার করত, এই চুক্তিগুলো করলে মার্কিন সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত হবে। কিন্তু 24 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটি ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। জুলাই আন্দোলনের সমর্থকরা প্রকাশ্যেই বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি রেজিম চেঞ্জ করেছে এবং তারাই দেশ চালাচ্ছে। সম্প্রতি ফাহাদ মাজার, যার স্ত্রী গত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তিনি এমন দাবি প্রকাশ্যে করার পর এটি নিয়ে বাংলাদেশ সরকার কিংবা মার্কিন দূতাবাস থেকে কোনো আপত্তি জানানো হয়নি। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের উপর আকসা ও জিসমিয়া চুক্তি দুটি করার জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে চাপ দিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্ক দাবি করে আসছে। রিপোর্টে প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি ব্যক্তিগত চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশের জন্য মার্কিন বাজারে শুল্ক সুবিধা বজায় রাখা এবং জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি আকসা ও জিসমিয়া চুক্তির উপর নির্ভর করছে।
মিলিটারি নিউজ এবং সলিড ইনফো এর মতো বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণী সংস্থা দাবি করছে 2026 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরের সময় আকসা ও জেসমিয়ার চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন আকসা ও জেসমিয়া কেবল দুটি কাগজের দলিল নয়, এগুলো বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির আইনি ভিত্তি দিবে। প্রথমত আকসা ও জেসমিয়া চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের সমুদ্র, নৌ এবং বিমান পথে বেশ কিছু বিশেষ সুবিধা পাবে। চট্টগ্রাম, মাতারবাড়ি এবং মংলা বন্দরে মার্কিন যুদ্ধজাহাজগুলো রিফুয়েলিং এবং মেরামতের সুযোগ পাবে। মার্কিন নৌবহরকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে একটি স্থায়ী সরবরাহ কেন্দ্র বা লজিস্টিক ফুটহোল্ড দিবে। দ্বিতীয়ত, জেসমিয়া চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারবে। এর মানে হলো বঙ্গোপসাগরে চীনের কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ চলাচলের খবর যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের রাডার নেটওয়ার্কের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবে। এটি কার্যত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মার্কিন গোয়েন্দা কাঠামোর একটি সফটওয়্যার হিসেবে যুক্ত করবে। তৃতীয়ত, এই চুক্তির ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের সামরিক সরঞ্জাম যেমন RQ-21, ব্ল্যাকজ্যাক, নজরদারি ড্রোন বা আধুনিক প্যাট্রোল ক্রাফট কিনতে পারবে। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনী মার্কিন বাহিনীর সাথে সরাসরি যোগাযোগ এবং সমন্বয় করে অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে, যাকে সামরিক ভাষায় বলে ইন্টার অপারেবিলিটি। প্রশ্ন হলো, সেই শেখ হাসিনার আমল থেকে যুক্তরাষ্ট্র কেন যে কোনো মূল্যে এই চুক্তি দুটি করতে চায়? চীনকে ঠেকানোর জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যুক্তরাষ্ট্র এরই মধ্যে তার বহু মিত্রের সাথে এমন চুক্তি করে ফেলেছে। ভারতের সাথে জেসমিয়া চুক্তি করেছে 2002 সালে। 2024 সালের নভেম্বরে সবশেষ ফিলিপাইনের সঙ্গে এই চুক্তি করে। জাপান ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় জেসমিয়া চুক্তি আছে। ফলে সমুদ্রপথে চীনকে ঠেকানোর জন্য, বিশেষ করে মিয়ানমারের রেয়ার আর্থের জন্য ব্যাকুল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের দরকার বাংলাদেশের সাথে এই চুক্তিগুলো করা। যুক্তরাষ্ট্রের কৌশলগত আকুলতার পেছনে আছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPS এবং চীনের বোল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ঠেকানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনা সফল করতে যুক্তরাষ্ট্রের যে এত উঠে পড়ে লাগা, তার পেছনে আছে তিনটি কারণ। প্রথমত, চীন তাদের জ্বালানি আমদানির জন্য মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে মিয়ানমারের কিয়াকপিউ থেকে কুনমিং পর্যন্ত একটি বিশাল পাইপলাইন ও রেল করিডোর তৈরি করেছে। এই করিডোরটি বঙ্গোপসাগর হয়ে যায়। বাংলাদেশ যদি আকসা ও জেসমিয়া সই করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই করিডোরের প্রবেশ মুখে তার সামরিক প্রভাব বলয় তৈরি করতে পারবে, যা চীনের জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ হবে। দ্বিতীয়ত, ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কোকো আইল্যান্ডে চীনের যে নজরদারি ব্যবস্থা রয়েছে, তাকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ হলো সবচেয়ে আদর্শ জায়গা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়িতে সফট বেস বা লিলিপ্যাড স্থাপনের মাধ্যমে চীনের এই মুক্তার মালার বিপরীতে নিজস্ব একটি প্রতিরক্ষা বলয় তৈরি করতে চায়। সবশেষ কারণ, যেটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ বা রেয়ার আর্থ এলিমেন্টস, সংক্ষেপে যাকে বলা হয় RE। মিয়ানমার বর্তমানে বৈশ্বিক খনিজ রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মিয়ানমার বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী দেশ, যা 2024 সালে প্রায় 31,000 মেট্রিক টন খনিজ উৎপাদন করেছে। এই খনিজগুলো যেমন ডিসপ্রোসিয়াম ও টার্বিয়াম, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, স্মার্টফোন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য। বর্তমানে মিয়ানমারের প্রায় সব খনিজ সম্পদ চীনের ইউনান প্রদেশে প্রক্রিয়াজাত হয়, যার ফলে যুক্তরাষ্ট্র এই সরবরাহ চেনে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মিয়ানমারের কাচিন রাজ্যের খনিজ সমৃদ্ধ এলাকাগুলো এখন মূলত জান্তা সরকারের হাতছাড়া হয়ে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA নিয়ন্ত্রণে চলে গেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে জান্তা সরকারের বিকল্প হিসেবে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ বাড়াতে চাইছে, যাতে সরাসরি খনিজ সম্পদ সংগ্রহ করা যায় এবং চীনের একাধিপত্য খর্ব করা যায়। প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে এই প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে? যদি বাংলাদেশের সাথে আকসা ও জেসমিয়া চুক্তি স্বাক্ষরিত হয়, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য একটি লজিস্টিক করিডোর হিসেবে ব্যবহার করতে পারবে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, মোহাম্মদ ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর ইস্যুতে পুরো বাংলাদেশে বেশ হইচই পড়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চরম আপত্তির মুখে ইউনূস সরকার ও তার সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে করিডোর দেওয়ার চিন্তা থেকে সরে আসতে হয়েছিল। এই খলিলুর রহমান এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আকসা ও জেসমিয়া চুক্তি হলো মানবিক সহায়তার আড়ালে যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিদ্রোহীদের ড্রোন, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য লজিস্টিক দিতে পারবে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের সংঘাতকে ব্যবহার করে চীনকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে কোণঠাসা করতে চায় এবং এক্ষেত্রে বাংলাদেশকে তারা একটি ফ্রন্টলাইন স্টেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আর এই চেষ্টার সবচেয়ে বড় হাতিয়ার হবে আকসা ও জেসমিয়া চুক্তি। ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে বাংলাদেশ এখন একটি কৌশলগত আটকা বা স্ট্র্যাটেজিক ইন্টারাপমেন্ট পরিস্থিতির সম্মুখীন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্যিক বাজার ও শুল্ক সুবিধার প্রলোভন, অন্যদিকে চীনের সাথে গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক। এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা। এই চুক্তিগুলো হলে বাংলাদেশ সরাসরি কোনো মার্কিন সামরিক জোটে অন্তর্ভুক্ত না হলেও
প্রকান্তরে মার্কিন প্রতিরক্ষা বলার একটি অংশে পরিণত হবে। আকসা ও জিসুমিয়া চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের সামরিক বাহিনী হয়তো আধুনিকায়ন হবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেশটি একটি বৃহৎ পরাশক্তির সামরিক ক্রিয়ানক বা বেজ স্টেটে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।